হঠাৎ মন কেমন আর একটা উইকেন্ড, ব্যাস এইটুকুই জরুরি ঘুরতে যাওয়ার জন্যে। আর ট্যুরটা যদি হয় চারিদিকে মন্দিরে ঘেরা এক প্রাচীন নগরীতে, তাহলে মন্দ হয় না। তাই আজ দিতে চলেছি এমন একটা জায়গার খোঁজ যেখানে দিনে দিনে গিয়ে মাত্র কিছুক্ষণের জন্য ঘুরে চলে আসতে পারবে এই সুপ্রাচীন মন্দির নগরী থেকে। শীত যাচ্ছে, গরম আসছে, তাই এবার খুলতে হবে জানলা। ভাবছো আজকে আমি কোথায় রয়েছি? আজ রয়েছি মন্দির নগরী কালনা। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কালনাতে। আর এই কালনা কীভাবে ঘুরবে, কীভাবে আসবে, কীভাবে ফিরবে, কী কী দেখার জিনিস রয়েছে সব কিছু থাকবে ডিটেলসে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল এক্সপেরিয়েন্স। চলো লেটস গো। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর আজকে যাচ্ছি আমি কালনাতে। পূর্ব বর্ধমানে রয়েছে এটা। আর এই হাওড়া থেকে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে আমি যাব অম্বিকা কালনা স্টেশনে। টিকিটের ভাড়া নিল 25 টাকা, একেবারে রিটার্ন কেটে নিয়েছি। আর যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছে। হাওড়া থেকে 8টার পরে 10টায়ও একটা ট্রেন রয়েছে, তবে আমি বলবো 8টার ট্রেনটাই বেস্ট। গিয়ে সকাল সকাল ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা যায়। নানান মাঠঘাট স্টেশন পেরিয়ে প্রায় 2 ঘন্টার মধ্যে চলে এলাম আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমি এখন চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। এখানে ট্রেন ঢোকার টাইমিং ছিল 9:44, ঢোকালো 10টাতে। তো মোটামুটি 15 মিনিটের কাছে লেট। আর প্ল্যাটফর্ম নাম্বার 3-এ নামালো। সেখান থেকে ব্রিজ দিয়ে উঠে আমি চলে এলাম 1 নম্বরে। এবার এখান থেকে 1 নম্বর থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে আমাদেরকে ঘুরতে হবে, মানে টোটো ধরে স্পটে পৌঁছতে হবে। তার আগে ব্রেকফাস্ট সারতে হবে, কারণ 10টা বেজে গেছে, এখনো পেটে কিছু পড়েনি। চলো আপাতত যাই, বেরোই। স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে উঠে বেরোলাম স্টেশনের বাইরে। রয়েছে অনেক খাবারের দোকান। সেখানকারই একটা দোকান থেকে ডিম টোস্ট খেয়ে নিলাম, দাম নিল 25 টাকা। এছাড়াও এখানে ঘুগনি মুড়িও পাওয়া যায়। স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে একটা টোটো ধরে চললাম শিব মন্দিরের দিকে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। ভাড়া নেবে মাত্র 10 টাকা। তোমরা যদি শিব মন্দির অবধি টোটো রিজার্ভ করো তাহলে ভাড়া নেবে 50 টাকা, মানে 5 জনের ভাড়াটা দিয়ে দিতে হবে, এই আর কি। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এক ঐতিহাসিক জনপদ এই কালনা। মা কালীর এক অন্য রূপ হলো দেবী অম্বিকা, আর তার থেকেই এই জায়গার নামকরণ হয়েছে অম্বিকা কালনা। পোড়ামাটি আর টেরাকোটার মন্দিরের খ্যাতির জন্যও বিখ্যাত এক সময়কার নদী বন্দর এই কালনা। তো এখন সময় আপডেট প্রায় 11টা, আর আমি এখন চলে এসেছি শিব মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ পিছনে এই শিব মন্দিরগুলো রয়েছে। কালনা স্টেশন থেকে এখানে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট মতো লাগলো, 1.5 কিলোমিটারের পথ। আর দেখো বাইরে সবাই বাইক পার্কিং করে রেখেছে। তোমরা যদি কেউ বাইক নিয়ে চাও আসতে, এখানে বাইক নিয়েও এসে বাইরে পার্কিং করে রেখে তোমরা ঢুকতে পারো। পার্কিং চার্জ নেই এখানে কিছু। তো এসেই প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই টিকিটটা করা, কারণ এই চত্বরটায় মানে 108 শিব মন্দির আর উল্টো দিকে রয়েছে তোমার রাজবাড়ি কমপ্লেক্স। এখানে কিন্তু ফটোগ্রাফি মানে ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে তুমি স্টিল ফটো তুলতে পারো, বাট ভিডিওগ্রাফি করতে গেলে তোমাদের এই টিকিটটা কাটতে হবে, যেটার মূল্য হচ্ছে 25 টাকা। 25 টাকা দিয়ে এই টিকিটটা করে নিলাম, যার জন্য আমি ভিডিওগ্রাফি করতে পারবো। চলো আপাতত মেন যে মন্দিরটা রয়েছে 108 শিব মন্দির যেটা, তো সেটা আগে ঢোকা যাক, তারপরে দেখাচ্ছি রাজবাড়ি কমপ্লেক্সটায় কী কী মন্দির রয়েছে আর কীরকম। এই দেখো এখানে লেখা আছে ভিডিও ফটোগ্রাফি প্রহিবিটেড উইদাউট টিকিট 25 টাকা। অর্ডার বাই ASI। মন্দিরের মেন এন্ট্রান্স। এখানে জুতো খুলে তোমাদেরকে ঢুকতে হবে। এই 108 শিব মন্দিরের অপর নাম নবকৈলাস মন্দির। এটি 8 চালা ধাঁচে তৈরি। 1809 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে কিছু বিজ্ঞপ্তি লেখা রয়েছে। এই ঘাস টাসে কিন্তু চলাফেরা করা বারণ, কোনো খাওয়ার দাওয়ার নিয়ে এখানে ঢোকা বারণ, বনভোজন জনসমাগম এইসব বন্ধ এখানে। তো মোটামুটি আমি এখন ঢুকে পড়েছি মন্দির চত্বরে। বাইরের মন্দিরগুলো আগে ঘুরে দেখি, তারপরে ভেতরটায় যাচ্ছি। দেখতে পেলাম এক ঝাঁক পায়রা উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছিল যেন স্বাগতম করছিল আমাকে। উজ্জ্বল এক ঝাঁক পায়রার সাথে এই চারিদিকে পরিবেষ্টিত মন্দিরগুলির শোভা
যেন এক চোখ জুড়ানো অনুভূতি। এই বাইরের যে মন্দিরগুলো দেখছো, টোটাল মন্দিরগুলো বৃত্ত আকারে রয়েছে। বাইরে একটা বৃত্ত আর ভেতরে একটা বৃত্ত। তো বাইরের যে বৃত্তগুলো রয়েছে সেখানে টোটাল ৭৪টা শিবের মন্দির রয়েছে, আর ভেতরে যেটা মন্দিরগুলো রয়েছে গোল করে সেখানে রয়েছে ৩৪টা। তো টোটাল দাঁড়াচ্ছে ১০৮টা। এবারে বাইরের যে শিব মন্দিরগুলো রয়েছে, একটায় রয়েছে সাদা শিব মন্দির, মানে একটায় রয়েছে সাদা শিব আর একটায় রয়েছে কালো শিব, এরকমভাবে রয়েছে। মানে এটায় দেখো, এটায় সাদা শিব রয়েছে, তারপরেরটায় ঠিক রয়েছে কালো শিব। মন্দিরের দেওয়ালগুলোতে দেখো কত সুন্দর করে টেরাকোটার কাজ। এগুলো হচ্ছে বাংলার প্রাচীন শিল্প। বাইরের শিব মন্দিরগুলি ঘুরে এবার প্রবেশ করলাম ভেতরের বৃত্তে। ভেতরের বৃত্তের প্রত্যেকটা মন্দিরেই রয়েছে সাদা শিবলিঙ্গ এবং সবকটি উত্তরমুখী, এবং ঠিক মাঝ বরাবর রয়েছে একটি কুয়ো। মন্দিরগুলির গায়ের কাজ দেখলে মুগ্ধ হতে বাধ্য। এই পুরো ১০৮ শিব মন্দির চত্বর এখন পুরোটাই রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। রাজবাড়ি কমপ্লেক্সের বাঁদিকে জলেশ্বর মন্দির, ডান দিকে রত্নেশ্বর মন্দির। ওই দূরে রত্নেশ্বর মন্দির, এদিকে বাঁদিকে দূরে জলেশ্বর মন্দির। এছাড়া একটা কথা বলে দিই, এই যে মন্দির ১০৮ শিব মন্দির, তার বাইরে কিন্তু বিভিন্ন ছোটোখাটো খাবার দোকানও রয়েছে, ভেলপুরি, পাপড়ি চাট এইসব রয়েছে। তারপরে আখের রস টসও পাওয়া যাচ্ছে দেখলাম। তো তোমরা যদি চাও এখানে এসেও খেতে পারো, আর এখান থেকে তোমরা এসে অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে স্টেশনে ফেরত যাওয়ার জন্য। বাইরে রাস্তার মোড়ে দেখতে পেলাম একটি রথ। এই যে দেখছো ১০৮ শিব মন্দির, ঠিক এই পাশটাতে জলেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি আসলে একটি শিব মন্দির। এটা হচ্ছে রত্নেশ্বর মন্দির, দেখো লেখা রয়েছে, এই হচ্ছে মন্দির। এটিও কিন্তু একটি শিব মন্দির। দুকোনায় দুটি মন্দির প্রায় একই রকমের দেখতে। আর এরপরে যাব রাজবাড়ি কমপ্লেক্সে, সেখানে প্রচুর মন্দির রয়েছে। সেখানে ডাইরেক্ট কিছু বলতে পারবো না এরকমভাবে, ফেস টু ফেস, সেটা বারণ। এখান থেকে নর্মাল ভিডিও করতে পারি, নর্মাল ফটো তুলতে পারি, বাট এরকম ডাইরেক্ট কথা বলা যাবে না। তোমরা পুরোটাই শুনবে ভয়েস ওভারে সেখানকার বৃত্তান্ত, কোনটা কি মন্দির। দেখো এই হচ্ছে ১০৮ শিব মন্দির, আর এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ি চত্বরে ঢুকেই বাঁদিকে রয়েছে একটি কামান। রাজবাড়ি চত্বরে দেখতে পেলাম আমাদের জাতীয় পতাকাকে লাগাম ছাড়া উঠতে, যেটা দেখে সবসময়ই গর্ববোধ হয় একজন ভারতবাসী হিসেবে। আরেকটু এগোতেই বাঁদিকে রয়েছে প্রতাপেশ্বর মন্দির। এটি বর্ধমানের মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী ১৮৪৯ সালে তৈরি করেছিলেন। এটি আসলে একটি শিবের মন্দির। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির কাজ আজও লক্ষণীয়। আরেকটু এগিয়েই রয়েছে রাসমঞ্চ, যেটির ভেতরে রয়েছে ঠাকুর দালান। একসময় এখানে রাসের আয়োজন হতো। এরপর ডান দিকে এগোতেই দেখতে পেলাম পঞ্চরত্ন মন্দির। আসলে এগুলি নানান মাপের 5টি মন্দির, যেগুলি সম্ভবত ঊনবিংশ শতাব্দীতে নির্মাণ হয়েছিল। তার ঠিক পাশেই রয়েছে রূপেশ্বর মন্দির। এটিও একটি শিব মন্দির, যেটি ১৭৬৫-তে নির্মাণ হয়েছিল। পঞ্চরত্ন মন্দিরের ঠিক পিছন দিকটায় রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দির, যেটি ১৭৫১ থেকে ১৭৫৫ সালের মধ্যে নির্মাণ হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি।
মন্দিরের গায়ের পোড়ামাটির কাজ খুব সুন্দর। এই মন্দির চত্বরে রয়েছে আরও 3টে মন্দির, রাম সীতা মন্দির, বদ্রীনারায়ণ মন্দির এবং বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরগুলি দেখে এবার চলে এলাম লালজি মন্দির দেখতে, যেটি 1739 সালে নির্মিত হয়েছিল। মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে নজর কাড়ল একটি পালকি। গেট দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে গিরি গোবর্ধন মন্দির। রয়েছে একটি নাট মণ্ডপ এবং মেন মন্দির, যেখানে রয়েছেন রাধাকৃষ্ণ। এই মন্দিরটির দেওয়ালে রয়েছে নানান পৌরাণিক কাহিনী সমৃদ্ধ টেরাকোটা বা পোড়ামাটির কাজ। এই রাজবাড়ি চত্বরে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এখন টাইম আপডেট হচ্ছে 12:30। আমি এখানে যখন এসে পৌঁছেছি তখন ছিল 11টা, প্রায় 11টার মতো বেজেছিল, আর এখন বাজে 12:30। মোটামুটি আমার ঘুরতে 108 শিব মন্দির আর উল্টো দিকে যে রাজবাড়ি কমপ্লেক্স রয়েছে, আর এই 108 শিব মন্দিরের দুদিকে দুই কোনায় যে দুটো মন্দির রয়েছে সেগুলো ঘুরতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগলো। আমার একটু বেশি লেগেছে, কারণ আমি ছবি তুলেছি, ভিডিও করেছি। তো তোমরা যখন আসবে তোমাদের হয়তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এছাড়াও এখানে এই চত্বরে কালনায় কিন্তু প্রচুর মন্দির রয়েছে, সেগুলো তোমরা যদি ঘুরতে চাও তাহলে এই মন্দিরের সামনে থেকেই অনেক টোটো রয়েছে, সেই টোটোগুলোতে করে তোমরা উঠে বা সেইগুলোকে বুক করে রিজার্ভ করে তোমরা কিন্তু ঘুরতে পারো। প্রায় ওই 500 টাকার মতো নেবে পার টোটো রিজার্ভ করতে। তোমরা 4-5 জন থাকো, সেটা তোমাদের ভাগ হয়ে যাবে। আমি আর আজকে মানে মেন যে কালনার বিখ্যাত সেটা হচ্ছে এই শিব মন্দির আর এই রাজবাড়ি কমপ্লেক্স। তো এইগুলো ঘোরা গেছে। এছাড়া যে ছোটোখাটো মন্দিরগুলো রয়েছে সেগুলো আজকে আমি আর ঘুরছি না, আজকে আমি চলে যাব বাড়ির দিকে। এরপর শিব মন্দিরের কাছ থেকে টোটো করে রওনা দিলাম অম্বিকা কালনা স্টেশনের দিকে। ভাড়া নিল 10 টাকা। বন্ধুরা, এখন বাজে প্রায় 1টা। আমি চলে এলাম অম্বিকা কালনা স্টেশনে। আর এখান থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার গাড়ি কিন্তু সেই 4টের সময় আছে, 3:45 বা 4টের দিকে একটা গাড়ি আছে। তো তার আগে কোনো ডাইরেক্ট ট্রেন নেই। তোমাদের তাড়াতাড়ি ঘোরা হয়ে গেলে কি করবে, এখান থেকে ব্রেক জার্নি করে তোমাদের যেতে হবে। 2টোর সময় একটা ট্রেন রয়েছে, সেটা অম্বিকা কালনা থেকে ব্যান্ডেল অবধি। ব্যান্ডেলে পৌঁছাবে 3:10-এ। ব্যান্ডেল পৌঁছে সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে হাওড়ার ট্রেন ধরে তোমরা চলে যেতে পারো। এর মাঝে চলে যেতে পারো, নাহলে কিন্তু তোমাদের যদি এখানকার সাইট সিইং না করার থাকে তাহলে কিন্তু পুরো সময়টা তোমাদের স্টেশনে বসে অনেকটা সময় কাটাতে হবে। 1টা থেকে 4টে অবধি অনেকটা টাইম। তার থেকে বেটার 2টো ট্রেনটা ধরে ব্যান্ডেলে চলে যাও, সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে ডাইরেক্ট হাওড়া চলে যাও। তো চলো এবার তোমাদের পুরো খরচটা বলে দিই। হাওড়া থেকে অম্বিকা কালনা ট্রেনে যাতায়াত মিলিয়ে খরচ 50 টাকা। স্টেশন থেকে মন্দির টোটোতে যাতায়াত খরচ 20 টাকা, আর ব্রেকফাস্ট 25 টাকা। তো টোটাল খরচ পড়বে 95 টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে চাইলে ফেসবুকের সাথে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রেডিং, কিপ কোডিং, স্টে হ্যাপি, বাই।